আমার কম বয়সে যখন শুনতাম আমি, তোমায় ভুলছি না, ভুলবো না, 5 দিন পরে ভুলে যাবে, কিছু কিছু জিনিস সরে যায়। সেরকম আজকে আমি আছি, আমি কেমন আছি কেউ জিজ্ঞেস করতে পারে, কিছু ভালো কথা বলতে পারে, কিছু কটু কথা বলতে পারে। যখন আমি থাকবো না, তখন ভালো কথা কটু কথা কোনোটাই থাকবে না। দেখুন, গত 3 দশকে প্রচুর সাক্ষাৎকার নিয়েছি, ভবিষ্যতেও নিশ্চয়ই নেব, কিন্তু আজ কোনো সাক্ষাৎকারই নেব না। আজকে আমার যিনি অতিথি, তার দীর্ঘ কর্মময় ঘটনাবহুল জীবনে বিভিন্ন জায়গায় আলো ফেলার চেষ্টা করব আজ। তার কারণ আজকে আমরা স্মৃতির সরণি বেয়ে হাঁটব না। এই অনুষ্ঠানের কোনো ফরম্যাট নেই, কোনো চলন নেই, কোনো স্ট্রাকচার নেই, কোনো প্রশ্নমালা নেই। যেটা আছে সেটা হচ্ছে স্মৃতির সরণি বেয়ে হাঁটা। আর সেই সফরের সফর সঙ্গী থাকবেন আপনি। আসুন আমার সঙ্গে। দেখুন, আমি আবার বলছি যে এটা আড্ডা, এর কোনো স্ট্রাকচার চলন নেই, প্রশ্নমালা নেই। আমরা শুধু বিমানদার জীবনের অসাধারণ কিছু মুহূর্ত, যেটা হয়তো সংবাদ মাধ্যমের ইতিহাসে বিভিন্ন পরতে পরতে রয়ে গেছে, গত 1 মাস ধরে আমি খুঁজে বার করেছি। আমি এই অনুষ্ঠানটা শুরু করব 1966 সালের কথা দিয়ে। হ্যাঁ, 1966। আমার জন্মের আগে বললে মানে একটুও বাড়িয়ে বলা তো হয়ই না, বরঞ্চ এইভাবে বলা ভালো যে আমার জন্মের 10 বছর আগে। সেই 1966 সালের 9ই ডিসেম্বর। 9ই ডিসেম্বর, তার কারণ রাত 12টা হয়ে গেছিল। প্রেসিডেন্সি কলেজের সামনে ভয়ঙ্কর ছাত্রবিক্ষোভ। এই হচ্ছে 9 তারিখে পরের দিনের আনন্দবাজার পত্রিকা, এবং খুব অস্পষ্ট একটা ছবি পাওয়া যাচ্ছে যেখানে সিআরপিএফ ছাত্রদের ভয়ঙ্কর মারে। আমি আনন্দবাজার পত্রিকা থেকে কয়েকটা অংশ একটু পড়ে শোনাই। পরের দিন সেখানে লেখা হচ্ছে, বৃহস্পতিবার মাঝরাতের কিছুক্ষণ আগে পুলিশ সদল বলে গিয়ে প্রেসিডেন্সি কলেজের ভিতর থেকে আটক অধ্যক্ষকে মুক্ত করে। তার আগে পুলিশ পিকেটিংকারীদের ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস প্রয়োগ করেন। কয়েকজন অধ্যাপক সহ অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখা হয়। এদিন রাজ্যের শিক্ষা সচিব ইত্যাদি ইত্যাদি। বোল্ডে লেখা হচ্ছে, ঘটনাস্থল থেকে ঠিক রাত 12টায় আমাদের প্রতিনিধি জানান, বিক্ষোভকারী ছাত্ররা কলেজের ভিতরে আর পুলিশ বাইরে। দুপক্ষ যেন দুপক্ষের সম্মুখ সমরের জন্য দাঁড়িয়ে। সারা অঞ্চলে পথের আলো নিভে গেছে, কাঁদানে গ্যাসের ধোঁয়া আর গন্ধে সব জায়গাটা ভরপুর। পুলিশ 29 জনকে গ্রেফতার করেছে। আমি একেবারে যে ভাষায় লেখা ছিল আনন্দবাজার পত্রিকায় 1966 সালের 9ই ডিসেম্বর আমি পড়লাম। ইন্টারেস্টিং, তখন ডিসি সেন্ট্রাল হচ্ছে নিরুপম সোম। সেই নিরুপম সোম যিনি পরবর্তীকালে কলকাতার কমিশনার হন। তারপরের দিনের কাগজে দেখছি 7 রাউন্ড কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয় এবং 29 জন ছাত্রকে গ্রেফতার করা হয়। প্রেসিডেন্সি কলেজ, খেয়াল রাখতে হবে, এই ঘটনার পর সাময়িকভাবে কিন্তু বন্ধ করে দেয়া হয়। এইবার আসি বিমানদার অংশগ্রহণ। প্রথম সিআরপিএফের লাঠিটা যার পিঠে পড়েছিল বা সেইভাবে বললে ভেঙেছিল, তার নাম বিমান বসু। এবং খুব অস্পষ্টভাবে কোনো রকমে এই ছবিটা আমি কিছুটা উদ্ধার করেছি। এই বিমান বসু এবং তার সঙ্গে যারা ছিলেন তাদের সিআরপিএফ তুলে নিয়ে যাচ্ছে প্রিজন ভ্যানে। বিমান বসুকে সেদিন এমনভাবে মারা হয় তার জামা আর পিঠের চামড়া আটকে যায়। বহুদিন অবধি নিশ্চয়ই সেই ক্ষত ছিল। বিমান বসুর উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না। বিমানদা, এই গোটা কাহিনীটা আমি বর্ণনা করলাম একেবারে আনন্দবাজার পত্রিকা ধরে ধরে। আপনার স্মৃতিতে ঠিক কী আছে? বিষয়টা হচ্ছে, আমরা বলছিলাম যে যাদের এক্সপেল করা হয়েছে উইদাউট শোয়িং এনি রিজন, সেটা ঠিক না। তখন ডক্টর সনদ বোস তিনি ছিলেন প্রিন্সিপাল। তখন ক্যালকাটা ইউনিভার্সিটির যে রুলস অ্যান্ড রেগুলেশন, তার মানে কনস্টিটিউশন বলা যেতে পারে, একদম
সেখানে এখন ঠিক বলছি কি না মনে পড়ছে না, যে 16 নম্বর ধারার 14 নম্বর উপধারাতে লেখা ছিল, উইদাউট শোয়িং এনি রিজন স্টুডেন্টস ক্যানট বি এক্সপেলড। এটারই জবাব চেয়েছিলাম। একদম। বিমানদা, এই আমি যে মারের অংশটা বললাম, এ তো ভয়ঙ্কর, মানে আপনি উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না, ওইভাবে মার। কতদিন লেগেছিল সেরে উঠতে? সেটা অনেক দিন লেগেছিল আমাকে। তখন আমাদের বাড়িতে লিফট ছিল না, আচ্ছা। পরে লিফট লেগেছে। তো আমাকে একজনের বডিলি লিফট করে তুলতে হয়েছে একতলা থেকে 3 তলায়। আচ্ছা। আমি হাঁটতে পারিনি। গায়ে তো নিশ্চয়ই বহু দিন দাগ ছিল, মানে ওইভাবে জামা না, দাগ মানে সাদা হয়ে গেছিল, চামড়ার জায়গাগুলো সাদা হয়ে গেছিল। তখন আমার এক বন্ধু, সে একটু কেতাদুরস্ত ছিল, মানে বিদেশে যাতায়াত বেশ ভালোই ছিল, ওদের পরিবারও ছিল বাইরে। তা আমাকে দেখতে এসছে, মানে কোনো পার্টির কোনো সম্পর্ক না, আমার সঙ্গে মানে ব্যক্তিগত সখ্যতা যাকে বলে। দেখতে এসে ও তো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে ওর। এরকমভাবে মারলো, মানে আমি কী করবো, মেরেছে। তবে বেঙ্গল পুলিশ মারেনি, মেরেছে সিআরপিএফ অন্ধ্রপ্রদেশ থেকে ছিল। অন্ধ্রপ্রদেশে, সেটাও আনন্দবাজার পত্রিকায় লেখা আছে। অন্ধ্রপ্রদেশ থেকে নিয়ে এসেছিল। অন্ধ্রপ্রদেশে সিআরপি বেশি ছিল সেই সময়তে। যাই হোক, তা এটা স্কিন কালারটা করবার জন্য তুমি কি সাহায্য করতে পারো? আমি শুনেছি প্যারিসের ম্যাক্সওয়াক্স লাগালে পর তাড়াতাড়ি স্কিন কালার হয়। এখন আমি জানি না সেটা এখানে পাওয়া যাবে কিনা, নিউ মার্কেটে পাওয়া যেতে পারে। তুমি বলেছো, তুমি পেয়ে যাবে। নিউ মার্কেটে পাওয়া যাক, আর লন্ডন থেকে আনা হোক বা প্যারিস থেকে আনা হোক। হ্যাঁ, সে 3 দিন পরে আমাকে এনে দেয়। আচ্ছা। একটা বড় একটা মানে ক্রিমের, তা ওটা লাগিয়ে আরামও পেতাম, সুদিং এফেক্ট, আর তাড়াতাড়ি স্কিন কালারটা হয়ে যায়। বেশ। আমার 2-1টা বড় লোকের ছেলে বন্ধু ছিল, মারা গেছে। তারা দেখে তো মানে অবাক হয়ে গেছে, কীরকম হলো। দেখতে এসেছিল আমাকে, পার্টির সঙ্গে কোনো সম্পর্ক না, মাই পার্সোনাল ফ্রেন্ড। একদম। তা আমি বললাম, হ্যাঁ রে, আমি শুনতে পাচ্ছি প্যারিসের ম্যাক্সওয়াক্স নাকি নর্মাল কালার করে দেয়, কোথায় পাওয়া যেতে পারে? নিউ মার্কেটে পাওয়া যাবে? তুমি বলেছো। আবার ওদের মধ্যে কেউ কেউ এরকম ভাষা বলতো, গুরু তুমি বলেছো, যেখান থেকে হোক প্যারিস থেকে নিয়ে আসবো। হ্যাঁ, নিয়ে এনে দিল আমাকে একটা বড় ম্যাক্সওয়াক্স এনে দিল, ক্রিম আর ক্রিম। আর সত্যিকারে সেটা লাগিয়ে স্কিন কালার হলো। এইখানটা আমি দেখতে পাচ্ছিলাম, এখানে চামড়া উঠে গেছে, বোটে উঠে গেছে সব। সিআরপি, অন্ধ্রের সিআরপি, ওরা হচ্ছে নাকি এক্সপার্ট ইন বিটিং অর ডিসপার্সিং এনি ডেমনস্ট্রেশন। লেখা হচ্ছে যে 12:30টার সময় আমাদের প্রতিনিধি ওখানে থেকে এই রিপোর্ট করছেন, পাঁচিল টপকে ঢুকেছে সিআরপিএফ ছাত্রদের মারবে বলে। 29 জন অ্যারেস্ট আর 7 রাউন্ড কাঁদানে গ্যাস। ঠিক, মুহুর্মুহু কাঁদানে গ্যাস শব্দ পাচ্ছি। একদম। ধীরে ধীরে দাগ তো মিলিয়ে যায়, কিন্তু কথা হলো যে একেবারে একজন বিমান বসুর মতো রাজনৈতিক ব্যক্তিত্বের এত দশকের অভিজ্ঞতা, আমি পরবর্তী পর্যায়ে যেটা করব সেটা হচ্ছে বেশ কিছু ছবি আনন্দবাজার আর্কাইভ থেকে জোগাড় করে দিয়েছেন সুজিতবাবু, সুজিত কুমার ঘোষ। আমি বিমানদার সামনে রাখবো, বিমানদার স্মৃতিটা উস্কে দিতে। বিমানদা, জ্যোতি বসু বক্তৃতা দিচ্ছেন এবং বসিরহাটের একটা সভা, এটা হচ্ছে 88 সাল। আপনি ক্যামেরায় ছবি তুলছেন, আপনার কি মানে ছবি তোলার শখ ছিল বা? তো ভীষণ ছিল। আচ্ছা। আমি একটা ক্যামেরা কিনেছিলাম। আচ্ছা। ক্যামেরা
কিনে আমি ছবি তখন তুলতাম, হ্যাঁ এত খরচা হয়ে যাচ্ছে, হ্যাঁ মানে একবার পার্টির থেকে আমাকে ধান নিতে হয়েছিল, আচ্ছা মানে লোন হ্যাঁ হ্যাঁ লোন নিতে হয়েছিল প্রায় 3,000 টাকা। আচ্ছা 3,000 টাকা লোন তো শোধ করতে আমার অনেক সময় লাগবে, তারপরে আমি একজনকে দিয়ে দিলাম আচ্ছা। এই খরচার হাত থেকে বাঁচবার জন্য, আর কিচ্ছু না। আর এই যে প্রিন্ট করাতেন সেই ছবিগুলো আছে নাকি সেগুলো কাউকে না কাউকে দিয়ে না দিয়েছেন? না, সেটা পণ্ডিরা প্রিন্ট করার জন্য দিয়ে দিতাম, হ্যাঁ কার কাছে আছে আমি জানি না। আমি ছবি রাখি না, আচ্ছা আমি ছবি রাখি না দেখে হ্যাঁ বলতাম নিয়ে নাও তোমরা, হ্যাঁ তোমরা নিয়ে যারা তুলবে ওই একদম। ওটা আগে তো এখনকার সিস্টেম নয়, ডিজিটাল, না 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 তখন সেই সে ওয়াশ ডাস্টরুম করতে থেকে হতো, প্রিন্ট করা হ্যাঁ। একদম সে হাইপো টাইপো লাগাতে হয় এই একদম সমস্ত। একদম 4K এই পুরোটা আপনার ডিজিটালে এইভাবে ইয়ে হচ্ছে। এগুলো যত দিন যাচ্ছে আরো ছোট হচ্ছে, আরো দামিও হচ্ছে, সেটাও কথা। এটা পরের ছবি, বিনয় চৌধুরী, সরোজ মুখোপাধ্যায়, আপনি, জ্যোতিবাবু পদযাত্রা করছেন। এটা হচ্ছে টেলিগ্রাফ পত্রিকা থেকে নেয়া 1985 সালের। আপনি দৃশ্যত সব থেকে বিধ্বস্ত, একেবারে সামনে, ঠিক যেভাবে আজকের এই 2025 বা 26-এর মিটিংয়ের সামনের সারিতে কিছুটা হলেও আপনি হাঁটেন এবং অনেক, আপনার ভাষায় ছেলে চোকরাদের থেকে ভালো হাঁটেন, সেইভাবেই আপনি মিছিলটা লিড করছেন। এটা হচ্ছে 17ই মার্চ 1985। জীবনদা, এইটা ইএমএস নাম্বুদিরিপাদ এবং আপনি নীলরতন সরকার মেডিকেল কলেজে, ওখানে সরোজ মুখোপাধ্যায় যখন অসুস্থ হলেন, নাম্বুদিরিপাদ দেখতে এসেছেন, তাকে নিয়ে আপনি সরোজদার কাছে যাচ্ছেন। এটা 1990। তখন দেখছি কাঁচা চুল ছিল, দেখতে পাচ্ছি। হ্যাঁ না, কাঁচা চুল আপনার 90-এর দশক অবধি ছিল। এটা হচ্ছে হিন্দু শিখ ভাই ভাই সমন্বয় এবং সম্প্রীতির জন্য মিছিল, এবং আপনি, জ্যোতিবাবু, কলিমুদ্দিন শামস, শান্তিময় ঘোষ, সমর মুখোপাধ্যায়, বিনয় কৃষ্ণ চৌধুরী। এটা হচ্ছে 1984, তখন তো আপনার সব চুলই কাঁচা। এটা হচ্ছে 87 সাল, আপনি এসএফআই চৌরঙ্গিতে র্যালি, প্রচুর জনসমাগম হয়েছে, আপনি অ্যাড্রেস করছেন, বেশ অ্যাগ্রেসিভ। আচ্ছা, এটা শিয়ালদাতে আপনি একটা জনসভাকে অ্যাড্রেস করছেন 1989। এইটা খুব ইন্টারেস্টিং, এর কোন মামলায় সেটা আমি জোগাড় করতে পারিনি। এটা হচ্ছে 1994 সালে কলকাতা হাইকোর্টে কোনো একটা কেসে আপনি সাক্ষ্যদান করতে যাচ্ছেন। কলকাতা হাইকোর্টের অন্য কেসে আমি আসব। এইটা হচ্ছে গণশক্তি পত্রিকার 30 বছর, কলকাতা ইউনিভার্সিটি সেন্টেনারি হলে অনিলদা, আপনি, বিনয় কৃষ্ণ চৌধুরী, শৈলেন্দা। এটা হচ্ছে গণশক্তির 30 বছর। এইটা হচ্ছে নির্বাচনোত্তর আপনার বামফ্রন্টের বৈঠক, 96 সাল, এই বাড়িরই দোতলার ঘরে অনিলদার সঙ্গে। এটা হচ্ছে 1997। বিমলদা, একটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে অনিলদার পরে একদম জ্যোতি বসু খুব স্ট্রংলি আপনাকে পার্টির সাধারণ সম্পাদক করার ক্ষেত্রে রেকমেন্ড করেছিলেন। খুব অবধারিতভাবে বিমানদা যেটা হয় সেটা হচ্ছে একটা তুলনা চলে আসে, যে অনিলদা এই রকম করতেন, বিমানদা এই করতেন। তারপরে পার্টির নানা মহল থেকে যদি এরকম মানে সমালোচনা হয় যে সিঙ্গুর নন্দীগ্রাম বিমানদা সামলাতে পারেননি, অনিলদা থাকলে সামলে দিতেন, এই রকম সমালোচনা কখনো আপনাকে শুনতে হয়েছে? না, আমি শুনিনি কখনো। আচ্ছা, এটা কোনো ব্যক্তির ব্যাপার থাকে না, হ্যাঁ, সিদ্ধান্ত যা হয় সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে হয়। কাজেই ব্যক্তির ভূমিকা থাকে, থাকে না একেবারে নয়, কিন্তু সমষ্টিগত সিদ্ধান্ত হলে পর তখন সেটাকেই মান্য করতে হয়। দুজন আলাদা মানুষের, তাদের তো স্টাইল অফ ফাংশনিংটা আলাদা হবে, এটাই তো স্বাভাবিক। দ্য স্টাইল অফ ফাংশন আলাদা হতে, পারসেপশন আলাদা হতে পারে, কিন্তু যখন কমিউনিস্ট পার্টি যৌথ সিদ্ধান্তের দ্বারা পরিচালিত হয়, ন্যাচারালি যেটা কালেকটিভ ডিসিশন হবে, একদম দ্যাট ইজ টু বি ফলোড। তাহলে কমিউনিস্ট পার্টি থাকে না। একটা খুব ইন্টারেস্টিং বুদ্ধবাবুর একটা মন্তব্য আমার মনে আছে, যে বিমানদা একেবারে দরাজ সার্টিফিকেট। এই পরের ছবিতে 1997 সালে অনিলদা, আপনি এবং বুদ্ধবাবু মহাজাতি সদনে, এটা হচ্ছে একটা অনুষ্ঠানে তিনজন একসঙ্গে একটা বই দেখছেন। কোনো বই উদ্বোধন হয়েছিল বোধহয়। হ্যাঁ,
এই না, বই প্রাইজ আচ্ছা, দেওয়া হয়েছিল, প্রাইজ দেওয়া, হ্যাঁ, প্রাইজ দেওয়া হয়েছিল। এইটা খুব ইন্টারেস্টিং একটা ছবি। এটা হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জ্যোতি বসু গেছেন, সেখানে প্রশান্ত সুর এবং জ্যোতি বসু আপনি রক্ত দিচ্ছেন, 1988 সাল। হ্যাঁ, সব কটা মাথার চুল আপনার কালো। এর রক্তদান তো আপনি নিয়মিত বোধহয় বছরে 3-4 বার দিতেন। বছরে 4 বার দিতাম, হ্যাঁ, তারপর বয়স বাড়ার পরেতে বছরে 3 বার দিতাম। আচ্ছা, তারপর যে বয়স পর্যন্ত রক্ত দেওয়া যায়, হ্যাঁ। তখনকার যা আইন ছিল, হ্যাঁ, 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 7 বছর, হ্যাঁ, কোনো কোনো সময় 7 বছর এসে যাচ্ছে, হ্যাঁ। 4 বারও দিয়ে দিয়েছি। আচ্ছা, তারপরেতে হ্যাঁ, 61 যখন হলো, তখন বলতাম যে, হাত জোর করে বলতাম যে আমি মিথ্যে কথা বলছি, কিন্তু লিখতে হবে সেটাই। সেটা হচ্ছে যে আমার বয়স 60, আচ্ছা, 61 হয়ে গেছে। হ্যাঁ, তো আমি এবার 2 বার দেব। হ্যাঁ, পরের বার আবার যখন গেছি আমার 62, আমি 2 বার দেব। কাজে কিছু আপত্তি করবে না, ডাক্তারবাবু আপত্তি করবেন না, হাত জোর করেই বলতাম। এবং তারপর 65 পর্যন্ত আমি 2 বার দিয়েছি। 65 পর্যন্ত দাবি করেছিলাম, পৃথিবীর সব দেশে আছে 65। জাপান আমাদের ক্লাইমেট, ইউরোপিয়ান ক্লাইমেট নয়, জাপান আমাদের ক্লাইমেট, আর একটা অংশ আছে আমাদের ক্লাইমেট নয়, ইউরোপিয়ান ক্লাইমেট, একদম। আতামি বিয়ন। একদম, সেটা কেন আমাদের ওখানে তখন 65 ছিল, ওরা এখন 70 করেছে। হ্যাঁ, তা পরে যখন 66 হলো, হ্যাঁ, তখন একবার দিলাম আর বন্ধ করতে হলো। হ্যাঁ, এক ডাক্তারবাবু আমাকে জড়িয়ে ধরে, হ্যাঁ। উনি এসছিলেন, হ্যাঁ। গেস্ট, হ্যাঁ, মারা গেছেন, জড়িয়ে ধরে বললে, বিমান আমি আর দেবো না তোমাকে রক্ত দিতে, আমি এই জন্য এসছি, হ্যাঁ, তুমি এখনো রক্ত দিয়ে যাচ্ছ, তোমার তো 67 বছর বয়স হলো, এখনো রক্ত দিচ্ছ, পারবে না, আমায় কথা দাও। এমন করলেন, রক্ত দেওয়া বন্ধ করতে হলো। আচ্ছা। তিনি আমাকে খুব স্নেহ করতেন, ভালোবাসতেন তিনি। তিনি চিকিৎসক হিসেবে এই দিক থেকে দেখছেন যে যদি শরীর দুর্বল হয়ে যায়, না, 67 বছরে রক্ত দিচ্ছে। হাড়গুলো দুবলা হয়ে যাবে। তিনি একটা কথা বলেছিলেন, তুমি বুঝতে পারছো না, তোমার বোনগুলো কিন্তু উইক হবে, এখন রক্ত দেওয়া ঠিক না। এগুলো তো সব সিস্টেমটা এইভাবেই করা হয়েছে। আমি বললাম, যেখানে 70 বছর পর্যন্ত দেয়, সেখানে কী অসুবিধা হচ্ছে, তারা তো বেঁচে আছে। এনিওয়ে, এখন এই ব্যাপারেতে যুক্তি সবসময় খাটে না, ভালোবাসেন, স্নেহ বড় বিষম বস্তু। তারপর বন্ধ করলাম। হ্যাঁ, ওই বন্ধ করার ক্ষেত্রে আমার পরের ছবি দুটোই 1980 সালের ছবি, একটা রঙিন, একটা সাদা কালো। সাদা কালো ছবিটাতে বিমানদা আপনি সিগারেট খাচ্ছেন। সিগারেট কবে ছাড়লেন, নাকি এখনো মাঝে মাঝে খান? হ্যাঁ, এখনো মাঝে সাঝে খাই। আচ্ছা, এটা কিন্তু ডাক্তারবাবু শুনবেন। এটা 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 কোথাকার ছবি? এটা হচ্ছে একদম আলিমুদ্দিন স্ট্রিটের এইখানে, এই নিচের ঘরে। এটা কি করে তুললো? আমি তো তুলতে দেই না, আমি তুলতে দেই না, আমি যখন আচ্ছা, স্মোক করি। না, এটা বোঝাই যাচ্ছে যে ফটোগ্রাফারের অস্তিত্ব সম্পর্কে আপনি একেবারে জানেন না, আপনার কোনো ধারণা নেই। না, আপনি আমি তো নিজের একটু- মনে কোনো মিটিং এর অনেক মধ্যে এখানে দূরে, সিগারেট অনেক খাচ্ছেন। দূরে যে হ্যাঁ, খাচ্ছে এটা, একদম। এটা দেখতে পাচ্ছি, অনেক দূরে যে। মানে এখনো আপনি ধূমপান করেন? করি না বললে মিথ্যে কথা বলা হবে। আচ্ছা, তাও নিশ্চয়ই কমিয়েছেন। বিমানদা, আর 5 মাস পর আপনি সগৌরবে মাথা উঁচু করে 87 বছরে পা রাখবেন। সবাই জানতে চাইছেন যে বিমান বসুর ফিটনেসের রহস্যটা কি। এখনও মিটিং মিছিলে প্রথমের সারিতে অন্তত কিছুটা, এবং আবার বলছি, ছেলে ছোকরাদের গতিতে হাঁটেন। এর রহস্যটা কি? রাজ কে আহে? এ পিওর অ্যান্ড সিম্পল। কীরকম? আমি, আমার মতো সবাই যারা এখানে আছে, কোনো না কোনো মায়ের পেটে জন্মেছে। একদম। মানবীর পেটে জন্মালে তার যে কোনো সময় যা কিছু পাবে খাওয়ার কথা না, সেটা খাওয়ার কথা যারা হাঁসের পেটে জন্মায়। যখন যা পাবে তাই খেয়ে নেবে, আমাকে দিলেও খাবো না। যদি আপনি খেলে এই টাকা দেব বলে, এত টাকা দেব পার্টিকে, আপনি এটা খান, আমি তবুও খাবো না। বলে, তোমার টাকা তোমার কাছে রাখো,
আমি খাবো না, না খেলে যদি দাও দিতে পারো, মানে লাইক দ্যাট। কাজেই এই যে যখন যা পাবে তা খাবে, আর যে কোনো জিনিস খাবে, এটাতে শরীরের মেদ বৃদ্ধি হয়। আর তা হলে পর যা হয়, কারণ আমি আজকে যা ওজন নেব, কালকে ওজন নেব, বা পরশু দিন যা ওজন নিয়েছিলাম একই ওজন হবে, ওজনের ফারাক হচ্ছে না। তার মানে হচ্ছে আমি খাদ্যাভ্যাসটা এমন করেছি যাতে আমার মেদ বৃদ্ধি না হয়। এইটা করতে পারলেই সে। তো সেই খাদ্যাভ্যাসে কি কি মানে খাবার ঠাঁই পেয়েছে, কারা সেই সৌভাগ্যবান খাবার? আমি যেরকম তেতো মেতো খাই, যেরকম আমার খাবার শুরু হয় উচ্ছে দিয়ে। আচ্ছা, প্রতিদিন? প্রতিদিন। বেশ। তারপরে আমি শাক পাতা খাই। এখনকার সময় ডালের শাকগুলো পাওয়া যায়, নানান ডালের শাক, একদম সেটা খাই। নটি শাকও খাই, এখন হিঞ্চে শাকও খাই, কলমি শাকও খাই। ফলে 7 দিনে এরকম এক একটা শাক হয়ে যাচ্ছে। তারপর ডাল খাই, ডালটা বেশিরভাগ সময় চুমুক দিয়ে খেয়ে নিই। আচ্ছা। কারণ আমি 2খানা রুটি খাই। হ্যাঁ। আমার বরাদ্দ 2খানা, কখনো 3খানা হবে না। যদি খুব ছোট রুটি হয়, হালকা রুটি হয়, তাহলে 3খানা। আচ্ছা। এখন তারপর একটু সবজি খাই, একটা ছোট পোনা মাছ খাই। আচ্ছা। ব্যাস, হ্যাঁ। হয়ে গেল। অথবা ট্যাংরা মাছ, ছোট ট্যাংরা মাছ 3টে খেলাম, 2টো খেলাম, হ্যাঁ। ব্যাস হয়ে গেল। ডিম মাংস কোনোটা খান না? আমি ডিমও খাই না, মাংসও খাই না। আচ্ছা। সেটা আমি বলবো না কাউকে যে ডিম মাংস না খেতে হবে, আমি বলবো না। আমার এখন আর এই বয়সে ডিম মাংস খাওয়ার কোনো প্রয়োজন নেই, এটা আমি বুঝি। কিন্তু বিমানদা, মাছের ঝোল খান কি করে? ভাত তো ছেড়ে দিয়েছেন। না, মাছের ঝোল খাই না, মাছটা ভেজে খাই। আচ্ছা, মাছটা ভেজে খাই, মানে নো কার্ব। রুটি খাই। হ্যাঁ, রুটি খাই, ভাত খাই না। আচ্ছা। এটা কত বছর? আমি ভাত তো খেতাম দুপুরবেলা, হ্যাঁ। বিকেলবেলা রুটি খেতাম, হ্যাঁ। মানে রাত্রিবেলা রুটি খেতাম। হ্যাঁ। 90 সালে হ্যাঁ। আমি লাঞ্চটা অফ করে দিই, আচ্ছা। তাহলে ভাত খাওয়া বন্ধ হয়ে হ্যাঁ। গেল। হ্যাঁ। তখন রাত্রিবেলা ভাত খেতাম, হ্যাঁ। তাও 3টে বছর, সেটা 93 পর্যন্ত। আচ্ছা। না, মায়ের জন্য। মা আমাকে বলছিলেন যে দেখ, তুই একেবারে ভাতটা ছেড়ে দিস না। আমি বলেছিলাম, দেখো মা, তোমায় কথা দিচ্ছি, তুমি যতদিন আছো ততদিন আমি ভাত খাবো। আচ্ছা। তুমি যখন থাকবে না, তখন আমি খেলাম কি খেলাম না তুমি তো জানলে না। 93 পর্যন্ত খেয়েছি, হ্যাঁ। রাত্রিবেলা ভাত খেয়েছি। হ্যাঁ। 93 মা মারা গেছেন, ভাত খাওয়া ছেড়ে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। মার কথাও রেখেছি একদম, আর আমারটাও রইল। হ্যাঁ। এটা সোমনাথ বাবুর সঙ্গে কে নেই এই ছবিতে? জ্যোতিবাবু, সোমনাথ বাবু, শৈলেন্দা, আপনি, অনিলদা, সবাই। এটা হচ্ছে গণশক্তি পত্রিকার আয়োজনে একটা জনসভায়। সোমনাথ বাবুর ক্ষেত্রে তো আপনার দৃঢ় মত ছিল যে ওনাকে পার্টিতে ফিরিয়ে নেওয়া উচিত, এবং উনিও মানে সারা জীবন, ওনার তো শেষ 3টে বড় ইন্টারভিউ দিল্লি বা কলকাতায় আমার নেয়া, পার্টি সম্পর্কে কিন্তু ওনার দুর্বলতা আমৃত্যু ছিল। মানে দুর্বলতা শুধু বলবো না, মানে খুব, মানে একটা হয়তো অভিমানের জায়গাও, কিন্তু উনি নিজেকে পার্টির অংশই মনে করতেন। হ্যাঁ, পার্টির বাইরে আর যাননি কখনো। না। আচ্ছা, আপনি এখনো অবচেতনে কখনো আমার পার্টি ভাবেন না? ভাবেন তো? বলে ফেলেন কখনো আমার পার্টি? হয়তো বলে ফেলেছি কখনো। তবে আমি তো অন্তত আমি খবর রাখতাম আমার অনেক কমরেডদের, যারা আমি জানি না কমরেড বললে যে আপত্তি হবে কিনা, আমি খবর নিতাম কেমন চলছে, নির্বাচন প্রচার কেমন চলছে। অবশ্য আমি কিছু করতে পারিনি তাদের হয়ে, একটু বোধহয় মানসিক একটু জোর দেওয়ার চেষ্টা করছি, ভালো করে লড়ুন, ঠিক আছে। আমি অস্বীকার করছি না, তাই মিথ্যাটা বলা হবে। তবে হ্যাঁ, কমরেড বলে ফেলি, কমরেডও বলি, লিখিও ফেলি।
ভাবি যে আবার তারা কিছু না মনে করেন। আবার যদি কেউ আপনাকে মনে করিয়ে দেয় যে আপনাকে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে, আপনি আর পার্টির নন? হ্যাঁ, এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি। এখন রিসেন্টলি কালকে যা বলেছে সেটা ছাড়া, কালকে ঠিক সঠিকভাবে আমায় মনে করিয়ে দিয়েছে, তুমি কে হে আমার পার্টি সম্বন্ধে বলতে এসছো। এটা মানিক সরকারের সঙ্গে, মানিকদার সঙ্গে আপনার এটা এটা হচ্ছে একটা কর্মসংস্থান বাড়ানোর দাবিতে একটা র্যালি 1998 সালে বামফ্রন্টের ডাকে। এটা জ্যোতিবাবুর সঙ্গে শ্যামলদা এটা আছেন। এটা হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে কেন্দ্র সরকারের দায়িত্বজ্ঞানহীনতায়, তার একটা বৈঠক, এবং তারপর প্রেস কনফারেন্সের আগে আপনি, শ্যামলদা, জ্যোতিবাবু, নিখিল দাস আছে। হ্যাঁ নিখিলদা আছে। এটা হচ্ছে 1990 সাল। এইটা হচ্ছে বাসু বপুন্নাই যখন মারা গেলেন তখন অনিলদা, শৈলেনদা, আপনি, জ্যোতিবাবু, নরেন ঘোষ, বুদ্ধবাবু। এটা হচ্ছে 1992। এই ছবিটা খুব পছন্দের আমার। এটা হচ্ছে 83 সালের ছবি। এটা হচ্ছে প্রমোদ দাশগুপ্ত বোধহয় মারা যাওয়ার সেই সময়কার। কারু কারু হাতে নাকি গাছ খুব ভালো হয়, সেই রকম বিমান বসু। একটা সময় এই আলিমুদ্দিন স্ট্রিটের বাড়ির এই ছাদে আরও বেশি গাছ ছিল। এখন ছাদ সংস্কার হচ্ছে বলে গাছের সংখ্যা কম, কিন্তু এই জল দেওয়ার কাজটা চিরকালই বিমান বসু। এবং আবার বলছি, কারু কারুর হাতে গাছ ভালো হয়। আমি এটা থেকে রাজনীতির কথায় আসবো, কিন্তু তার আগে বিমানদা আমি জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনার তো ছোটোবেলা থেকে, একেবারে শৈশব থেকে প্রায় গাছের শখ। আপনি একবার একটা গল্প বলেছিলেন যে আপনি ডালিয়া করবেন বলে টব কিনে বাড়ি গেছেন, আর মা কি করেছেন যে সেখানে লঙ্কা গাছ করে দিয়েছিলেন। সেই লঙ্কা গাছ আপনি খুব দুষ্টুমি করে সেটাকে কিভাবে ধ্বংস করে আবার ডালিয়ায় ফেরত আনা যায় তার একটা প্ল্যান করেছিলেন। একটু বলবেন গল্পটা? যেটা হচ্ছে ডালিয়া গাছ লাগানো ছিল। হ্যাঁ, ডালিয়া লাগানো ছিল। এখন ডালিয়া শীতের গাছ, তার হ্যাঁ। আগে মা ওখানেতে লঙ্কা গাছ লাগিয়ে দিয়েছেন। হ্যাঁ, লঙ্কা গাছ তাড়াতাড়ি বড় হয়েছে। একদম। তারপর ডালিয়া যখন উঠছে, হ্যাঁ, তখন লঙ্কা হয়ে গেছে। আমি তখন একটু চিড়ে হ্যাঁ, একটু তুতে ঢুকিয়ে দিয়েছিলাম। মাকে বলিনি কিছু। হ্যাঁ, গাছটা মা ভেবেছে নর্মালি স্বাভাবিক মৃত্যু হয়েছে। আচ্ছা। পরে বৃদ্ধ বয়সে পরে বলেছে, কনফেস করেছিলেন? বৃদ্ধ বয়সে বলেছে। এবং তারপর ডালিয়া হয়েছে। হ্যাঁ, ডালিয়ার সঙ্গে লঙ্কা গাছের কোনো সম্পর্ক নেই। মা না থাকলে আমি তো পার্টি করতে পারতাম না। সেই জন্য মার কথা আমি রাখতাম, মাও আমার কথা রাখতেন। আমি বলতাম, দেখো ফিস দিতে পারছে না কলেজের সময়তে, অমুকে ফিস দিতে পারছে না, তমুকে ফিস দিতে পারছে না, তোমাকে অন্তত যে 500 টাকা তুমি জিতেছো, পাস বই ছিল পোস্ট অফিসে, ওই 500 টাকাটা দিয়ে দাও আমাকে, দরকার হলে আরও কিছু নেব। 500 টাকা নিয়েছি, পরে আরও 100 টাকা নিয়েছি, 600 টাকা যারা ফিস দিতে পারছে না ফিজের জন্য টাকাটা দিয়েছি। হ্যাঁ, টাকার জন্য পরীক্ষা দেবে না, দিতে পারবেন, এটা হবে কি করে? আর বলেছে আমাকে এরকম হয়েছে, মা সেসব সাহায্য করেছেন। এমনকি পার্টির থেকে আমাকে যা পয়সা দেয় সেই পয়সাতে আমি খাওয়া দাওয়া সব কিছু করি, কিন্তু এক্সট্রা খরচ হলে পরে মাঠ থেকে নিতাম। এক্সট্রা খরচ জন্য যেমন ট্যাক্সি ভাড়া দিতে হবে, মাঠ থেকে নিতাম। মাকে দেখতে যেতাম ট্যাক্সি করে, আর সেই ট্যাক্সি ফেয়ারটাও মাঠ থেকে নিয়ে পে করতাম। আর এই পার্টির ছাদে বা বারান্দায় এই গাছ তো এও তো বোধহয় 3-4 দশক ধরে আপনি করছেন। হ্যাঁ, এটা আগে তো করেছিলাম। হ্যাঁ। ছাদের স্টাইলটাও চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এখানে আগে ছোট জায়গাগুলো ছিল না, হ্যাঁ, অ্যাসবেস্টার করে এখানে ধরে ছোট জায়গাগুলো করা হয়েছে খাওয়া দাওয়ার জন্য। হ্যাঁ। মিটিং ফিটিং হলে পর খাওয়ার বাইরে থেকে আসে। হ্যাঁ, আর এখানে তখন
একটা হ্যাঁ, আঙুর গাছ ছিল। আচ্ছা, আঙুর, হ্যাঁ, আঙুর অনেক হয়েছে, হ্যাঁ, আঙুর টক ছিল। হ্যাঁ, পরে কোয়ালিটি চেঞ্জ করার জন্য আয়রন ডাস্ট, হ্যাঁ, লাইম ডাস্ট হ্যাঁ, এবং এবং মানে এগুলো দিয়েছি, দিয়ে একটু চেঞ্জ করেছিলাম, কিন্তু গাছটা যে কোনো কারণে হোক কোনোভাবে গাছটা মারা গেল। কিন্তু আরেকটা গাছ বিমানদা, এ তো বহু বছর ধরে দেখছি এই, এটা বট গাছ না অশ্বত্থ গাছ? হ্যাঁ, মানে এইটা ঝুড়ি নেবেছে বনসাই, বনসাই। বট গাছে, হ্যাঁ, এটা তো অশ্বত্থ না, বট গাছের বনসাই। বট গাছের বনসাইটা হ্যাঁ, ছোট ছিল, বট গাছটা হ্যাঁ, বনসাই হবে, বনসাই করার জন্যই করা হয়েছিল। আচ্ছা, তারপর সত্যিকার জেনুইন বনসাই হয়ে গেছে। হ্যাঁ, এগুলো সব নামানো ছিল, সব আচ্ছা। নিচে ছিল সব। হ্যাঁ, এখানে কাজ করতে হয়েছে তো, হ্যাঁ। এই যে সব এই একদম। তুলে তুলে হ্যাঁ। নতুন করে কাজ করতে হয়েছে, সে মেশিন দিয়ে খুঁড়ে খুঁড়ে তুলতে হয়েছে, আচ্ছা, তাহলে ছাদটা নষ্ট হয়ে নষ্ট গেছে। হয়ে গেছে। ইঞ্জিনিয়ার দেখে বললো হ্যাঁ। যে না, এটা কাজ করতে হবে। হ্যাঁ, বিমানদা খুব ইন্টারেস্টিং। দ্য টেলিগ্রাফ পত্রিকায় আপনি একবার 85 সালে সাক্ষাৎকারে বলছিলেন যে বাবা মার সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে পুজো প্যান্ডেলে হারিয়ে গেছিলেন, মনে আছে আপনার? মনে হচ্ছে এটা তখন কিরকম বয়স আপনার? একবারে ছোট। আচ্ছা, আমি মানে গিরিশ পার্কের পুজোটা দেখেছি। হ্যাঁ, গিরিশ পার্ক দেখে তারপর বেরোচ্ছি, বেরিয়ে আমরা একটা টিম ছিলাম, আচ্ছা, সব বালিগঞ্জের ছেলে। হ্যাঁ, হ্যাঁ, তো আমরা সব বিচ্ছিন্ন হয়ে গেলাম, হ্যাঁ, কেউ কারোর সঙ্গে, এক জায়গায় নাকি দুজন ছিল, হ্যাঁ, এত ভিড় ছিল, একটা হঠাৎ করে রাশ হলো, হ্যাঁ, তখন ছত্রভঙ্গ হয়ে গেলাম। এবার আমি মানে ঘুরতে ঘুরতে দেখি জামাপুকুর লেন লেখা, হ্যাঁ। মানে হাঁটতে হাঁটতে কোথায় চলে গেছি, এই শুকতারার অফিস। এই জামাপুকুর লেন, তখন মাথার মধ্যে শুকতারার অফিস আসলো। শুকতারার অফিস দেখলাম, ও শুকতারার অফিস ডান দিকটাতে, এইভাবে আসছি। হ্যাঁ, তখন একজনকে জিজ্ঞেস করলাম, দাদা আমাকে একটু সাহায্য করবেন, আমি বালিগঞ্জ যাব, হ্যাঁ, কিন্তু আমি ট্রাম লাইনটা পাচ্ছি না। হ্যাঁ, তখন উনি বললেন, শোনো, সোজা যাও, হ্যাঁ, সোজা যে বাঁদিক যাবে, হ্যাঁ, দেখবে ট্রাম লাইন। ছেলে মানুষ তো, হ্যাঁ। ট্রাম লাইনটা হচ্ছে ডিমার্কেটিং লাইন। একদম। তো ট্রাম লাইন পেলাম, তারপর দোতলা বাস পেলাম, উঠে চলে গেলাম। পকেটে ভাড়া দেওয়ার মতো পয়সা ছিল? হ্যাঁ, পয়সা ছিল, পয়সা ছিল, আচ্ছা, চলে গেলাম। বিমানদা, এই সাক্ষাৎকার এটা আনন্দবাজার পত্রিকায় আপনি দিয়েছিলেন 1991 সালে, যে পশ্চিমবঙ্গে তৃতীয় শক্তির আসার কোনো সম্ভাবনা নেই। তাতে খুব ইন্টারেস্টিংলি কয়েকটা ফাইন্ডিংস আছে। এক হচ্ছে, আপনি বলছেন বাংলার মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, তারা হয় কংগ্রেসকে নয়তো বামফ্রন্টকে ভোট দেবেন, মন্দির ইস্যু তাদের বিভক্ত করতে পারবে না। আজকের পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে কি অন্যরকম মনে হয়, যে মানুষ পাল্টেছে মনে হয়? সামগ্রিকভাবে হ্যাঁ, যে প্রচার যন্ত্র এবং কার্যকলাপ হিন্দুত্ববাদীদের, তার ফলে তারা যে নীরবে নিভৃতে কাজ করে, এটা গণ আন্দোলনের সঙ্গে সম্পর্কযুক্ত অনেকেই উপলব্ধি করে না। শুধু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ না, তাদের দ্বারা পরিচালিত যে ছোট ছোট স্কুলগুলো চলে, অসংখ্য স্কুল, বিভিন্ন জেলায় অসংখ্য স্কুল আছে, তার মাধ্যমে তারা যে গেট টুগেদার করে, কোথাও বছরে 3 বার গেট টুগেদার করে, 2 বার তো সব জায়গায় করে, হয়তো কম্পালসারি 2 বার করতে হয়, কেউ কেউ 4 বারও করে বছরে। গেট টুগেদার করে, তাদের বাবা মার সঙ্গে কথাবার্তা বলে। কি কথাবার্তা বলে সেই সম্পর্কে তো ফার্স্ট হ্যান্ড নলেজ আমার নেই, কিন্তু আমি শুনেছি। তো তাতে পরিবেশের কিছুটা পরিবর্তন হয়েছে।
অন্যদিকে এটা আমি কোন সালে এটা বলেছিলাম, হচ্ছে 1991। 91 সালে যেভাবে হ্যাঁ, মানে বামপন্থার বিরুদ্ধে কৌশলী কর্মসূচি নিয়ে পথ চলেছে ভিন্ন মতাদর্শের রাজনৈতিক ব্যক্তিরা, এবং বিশেষ করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং হিন্দুত্ববাদী নানান সংগঠন, সে অ্যাজ ফর এক্সাম্পল কতগুলো সংগঠন একসঙ্গে কাজ করছে, যেরকম মানে বজরং দল তো একটা পুরো ফিল্ম নামিয়ে দিল। মানে আমি অংশ তো দেখেছি, তখন বুঝতে পারলাম এটা ফিল্মের মধ্যেই বজরং দলের কারবারটা ফিল্মের মধ্যে পুরোটা কিন্তু আছে। ধরুন এরা মানুষের কাছে পৌঁছানোর সুযোগটা পাচ্ছে, তার কারণ কোথাও নিশ্চয়ই অন্য দলগুলোর নিবিড় অনুশীলনের বা মানুষের সঙ্গে নিবিড়ভাবে মেশা, বিশেষ করে সেই পিছিয়ে পড়া জেলাগুলো যেখানে আপনি ব্যক্তিগতভাবে বামফ্রন্ট চেয়ারম্যান হিসেবে বা পার্টির নেতা হিসেবে, রাজ্য সম্পাদক হিসেবে একেবারে ধরে ধরে কাজ করতেন, আপনার বাঁকুড়া বলুন, পুরুলিয়া বলুন, সেখানে তারা এই সুযোগটা, আপনি যে আরএসএস পরিচালিত স্কুলগুলোর কথা বলছেন, সেখানে তো শিক্ষার আলো সেইভাবে পৌঁছে দেওয়া যায়নি বলেই স্কুলগুলোর রমরমা। না, শিক্ষার আলো কিন্তু পৌঁছে দেওয়া গেছে, পৌঁছে দেওয়া যায়নি তা না। ওদের স্কুলগুলোতে যে ব্যাপক ছাত্রছাত্রীরা আছে তা না। আচ্ছা, তবে যেরকম এক জায়গায় শুনলাম একটা স্কুল করেছে, একটা গেস্ট হাউসের মতো একটা বাড়ি আছে, সেই বাড়িতে স্কুলটা করে তখন জায়গা খুঁজে বেড়াচ্ছে, আমি জেলার নামটা বলছি না, জায়গা খুঁজে বেড়াচ্ছে, তারপর জমি কিনে বাড়ি করে সেখানে স্কুলটা নিয়ে গেছে। এই যে একটা টেনাসিয়াসলি একটা বিষয়কে ফুলফিল করবে, এইটা অভাব। অন্যদিক থেকে আন্দোলনের সঙ্গে সম্পর্কযুক্ত যারা বামপন্থী আন্দোলন, তারা এটাকে কখনোই মানে বিশেষ গুরুত্ব দিয়ে দেখে না। এই অবহেলা, আপনি বলছেন ওইখানে গ্যাপটা তৈরি হচ্ছে। হ্যাঁ, ওখানেই গ্যাপটা তৈরি হচ্ছে। বিমানদা, বামপন্থায় আমি ওই গাছে জল দেয়া প্রসঙ্গে বলবো, রাজনীতির কথায় যদি আসি, যে এই মুহূর্তে তো জলের অভাব নেই, ডেডিকেটেড কর্মী সমর্থক তারও অভাব নেই, কিন্তু বামপন্থীদের গাছটা আর বড় হচ্ছে না কেন, স্কোর হচ্ছে না কেন, কেন বিধানসভায় বা লোকসভায় শূন্যতে বামপন্থীরা আটকে গেলেন? আপনার কি মনে হয়? না হয় বারান্তরে বলা যাবে, এখনই এই ব্যাপারেতে চূড়ান্ত মন্তব্যে যাওয়া ঠিক না। হ্যাঁ, শূন্য সবসময় শূন্য থাকে না। এই যে সামনের বিধানসভা, এটায় কি আপনারা আশা করছেন যে কয়েকটা আসন বাড়বে, তুলনামূলকভাবে ফল ভালো হবে? শূন্য থাকবে না এটা বলতে পারি, শূন্য থাকবে না এটা বলতে পারি। কোথাও কি মেরুকরণের সমস্যা হচ্ছে, মানে একটা বাইনারি তৈরি হয়ে যাচ্ছে, যার ফলে বামপন্থীদের কাছে, অন্য ভাবনার কাছে, শুধু বামপন্থী কেন বলবো, কংগ্রেসের কাছেও সেই ভোট ব্যাংকও ক্রমশ ক্ষয়িষ্ণু ভোট ব্যাংকের চেহারা নিচ্ছে? সেটা খানিকটা প্ল্যান করে, যুক্তি পরামর্শ করে, এটা বললে ওটা, ওটা বললে এটা, এইভাবে একটা সাইকি তৈরি করার চেষ্টা করেছে, যেন আছেই দুই পক্ষ, দুই ফুলের হ্যাঁ, পক্ষ, হ্যাঁ, এক ফুলের পক্ষ। এটা খুব ক্যালকুলেটেড ফর্মে এটা শুরু করেছে আমাদের দেশে এবং রাজ্যে। যেরকম উড়িষ্যায়, সেখানেতে একটা নীরবে নিভিতে লোকজন আগে থেকে ফিক্স আপ করে নিয়ে চলে আসলো, এক ফুল, খুব প্ল্যান করেই করেছিল। মানে যেটাকে এই রাজ্যের ক্ষেত্রে আপনারা সেটিং বলছেন। হ্যাঁ, বটেই তো, বটেই। এটা না হলে পর এটা হয় নাকি? কখনো কখনো হয় না, কিছু এগোচ্ছে কখনো। এই যে ইডি 2020 সাল থেকে আজ পর্যন্ত কি হয়েছে? 20 সালের কেসটাই তো নিয়ে এখনো চলছে। তা কত বছর লাগে? সেটিং থাকলে তো মুশকিলে পড়ে সেই লোকগুলো যারা নাকি কাজগুলো করে,
তারা মুশকিলে পড়ে যায়। কিন্তু বিমানদা সেটিং থাকলে তাহলে নির্বাচনের আগে এসে সেই সেটিং কি ভেঙে যায়? তা নির্বাচনের আগে এসে যে তদন্তগুলোর গতি বাড়ছে, এখানে তাহলে আপনার কি বিশ্লেষণ? যদি সেটিং থাকতো এখনো ঘুমিয়ে থাকতো? না না, এটা না হলে পর তো সেটিং আছে বোঝা যাবে কি করে? আবার নির্বাচনের সময় তো উভয়ের বিরুদ্ধে মক ফাইট বলছেন, মক ফাইট। এটা প্রি প্ল্যান, একদম প্রি প্ল্যান, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আরএসএসের পক্ষ থেকে বিজেপি কিভাবে কাজ করতে হবে সেভাবে মন্তব্য করছে, আরএসএসের পক্ষ থেকে তৃণমূল কিভাবে কাজ করতে হবে তো বলছে না। কেন বলছে না? ধরা পড়ে যাবে। কারণ তৃণমূল দলটা তো গড়ে উঠেছে আরএসএস এর পরিকল্পনায়। দ্য ডিসিশন ওয়াজ টেকেন ইন 1996 টু ফর্ম এ নিউ পার্টি আন্ডার দ্য লিডারশিপ অফ মমতা ব্যানার্জি। কিন্তু 96-এ সিদ্ধান্ত করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কংগ্রেস পার্টিকে ভেঙে দুটো পার্টি করা হবে। আবার বিজেপি বলছে আপনাদের সঙ্গে সেটিং, এবং উদাহরণ দিচ্ছে সেই বৈঠকের কথা যে বৈঠকে আপনি উপস্থিত ছিলেন। নবান্নে আপনারা একটা বৈঠকে গেছিলেন, সেখানে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ফিশ ফ্রাই খাইয়েছিল। এই কি সত্যি আপনি ফিশ ফ্রাই খেয়েছিলেন? না না, ভদ্রতা করার জন্য তো চা দিলে পর, চা যারা প্রেমী তারা তো চা খাবেই। আগের বার চা খেলেও, একবার চা খেয়ে ঢুকলেও সে আরেকবার চা খাবে। কাজেই ভদ্রতার ব্যাপার তো ওটা। না, ফিশ ফ্রাই খেয়েছিলেন আপনারা? ফিশ ফ্রাইয়ের সঙ্গে বোঝাপড়ার কি সম্পর্ক? আমরা ডেলিগেশন গিয়েছিলাম দাবি জানাতে, দাবি জানিয়ে এসছি। এবং চা খাওয়ার রাজনৈতিক সৌজন্য। হ্যাঁ, সৌজন্য। এই সাক্ষাৎকারে এটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন যে দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার চেষ্টা করা হচ্ছে, দলের কারুর দুর্নীতি বরদাস্ত করা হবে না, তিনি পার্টির যত বড় মাপের নেতাই হন না কেন। এর আগেও দল থেকে বহু লোককে ইতিমধ্যেই বের করে দেওয়া হয়েছে, আমাদের সাফাই অভিযান চলবে। আমি বলছি কোথাও কি মানে দুর্নীতি সেই সময়ও ইস্যু ছিল না? তো এই তো মানে পার্টিতে একেবারে স্পষ্ট আপনি একটা বার্তা দিলেন যে দুর্নীতি করলে যে মাপের নেতাই হন না কেন বের করে দেওয়া হবে। তার মানে এটা তো সেই মুহূর্তে আপনার সাক্ষাৎকারে এসছে, মানে একটা ইস্যু ছিল। ইস্যু ছিল মানে তখন আমাদের পার্টিতে পার্টি করছে লোকাল কমিটি মেম্বার, এমনকি লোকাল কমিটির সেক্রেটারি হয়ে গেছিল এরকম একজন ব্যবসা বাণিজ্য করছে। ব্যবসা বাণিজ্য করতে পারে কিন্তু ডেভেলপিংয়ে কাজ করছে, প্রমোটিং করছে। তখন আমরা আলোচনা করে সিদ্ধান্ত করলাম কোনো পার্টির কোনো স্তরের কর্মকর্তা এবং কর্মকর্তা সংস্থার সদস্য কেউ প্রমোটিং ব্যবসা করতে পারবে না। সেটা করার পর কিন্তু আবার ওটাকে বিচ্ছিন্ন করা গেছে। অর্থাৎ পার্টি কমিটির সদস্য হয়েছি বলেই আমাকে পয়সা কামানোর জন্য সহজ পথ বেছে নিতে হবে এবং ডেভেলপিং করতে হবে। কেউ ডেভেলপিং করো, আপত্তি কেউ করবে না, আমরা বাধা দেবো না, যাও ডেভেলপিং করো, বাট ডোন্ট ডু পার্টি। আমি একটা ব্যক্তিগত প্রশ্নে আসি, আপনার ব্যাংক ব্যালেন্স কত? মানে আপনি তো, আমি বলেছি যে যদি আত্মজীবনীর দুটো ভাগ হয়, প্রথম ভাগে আপনার আত্মজীবনীতে বিমান বসুর নাম হতে পারে সেই আত্মজীবনীর যে রান্নাঘরে 13টা বছর। তার কারণ কার্যত পার্টির একটা রান্নাঘরে উনি, সালটা ভুল হলে বিমানদা আমায় ধরিয়ে দেবেন, 1971 থেকে 84 অবধি ছিলেন। আর তারপরে প্রমোদ দাশগুপ্তর যে মেস, সেখানে উনি ওই 1984 সাল থেকে 2000 সাল অবধি ছিলেন। তারপরে এই যে বাড়িতে আমরা বসে আছি, এই আলিমুদ্দিন স্ট্রিটের ছাদের ঘর। মানে যদি বাকি জীবনের আত্মজীবনী সুনীলদার মতো অর্ধেক জীবন ধরনের কিছু বিমান বসু লেখেন, তার নাম হতে পারে অর্ধেক জীবন ছাদের ঘরে, তাই তো? তো আপনার ব্যাংক ব্যালেন্স কত? মানে ছাদের ঘরে থাকি না, আমি তিনতলার একটা ঘর। হ্যাঁ, কার্যত তাই আর কি। আমি বলছি যে আজকে যখন দেখেন যে নেতাদের বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকা বেরোচ্ছে নগদ, 11 কিলো সোনা বেরোচ্ছে, তখন নিজের ব্যাংক ব্যালেন্সটা পাশে রাখতে কিরকম অনুভূতি হয়? আমার তো ইন দ্য ট্রু সেন্স অফ দ্য টার্ম ব্যাংক ব্যালেন্স, ইন রিয়েল টার্মস,
আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। বলেন কি? আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। আমার নিজের দাদা হ্যাঁ কোনো এক বছর হ্যাঁ ও খুব স্বপ্ন দেখতো, হ্যাঁ। আমি জানি সেটা। ও হয়তো স্বপ্ন দেখেছে আমাকে কিছু টাকা দেওয়া দরকার। হি ওয়াজ ওয়েল অফ, হ্যাঁ, ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়ী। হ্যাঁ তা ও বাইরে থাকতো। তোর ব্যাংক অ্যাকাউন্টটা দে, হ্যাঁ। আমি কিছু টাকা পাঠাবো। হ্যাঁ। বললাম যে হঠাৎ টাকা পাঠানোর কথা ভাবছিস কেন? বলে না, আমি বন্ড স্থির করেছি। তা আমরা পার্টিকে টাকা দেয় না, পার্টিকে টাকা দেবে না। পার্টিকে টাকা দে, পার্টির অ্যাকাউন্টে আমি দিচ্ছি, পার্টিকে টাকা দিয়ে দে, পার্টিকে দেবে না। এখন আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট নেই, থাকলেও তোর টাকা আমি নিতাম না। এই আমি দেখলাম যে আমি তো একা মানুষ, হ্যাঁ। চলে গেলেই হবে, বইপত্র নিয়ে বইপত্র সব দিয়ে দিয়েছি। হ্যাঁ 350 বই দেওয়া হয়েছে না 500 বই দেওয়া হয়েছে, না না বোধহয় 700 বই বোধহয় দেওয়া হয়েছে। আচ্ছা আরো বই আছে, আমি বলেছি আমার বই সব পার্টি লাইব্রেরিতে যাবে। দেখুন, এই মুহূর্তে আমরা যেখানে, সেখানে বিমান বসু কোনো দিন কোনো স্টিল ক্যামেরাও অ্যালাউ করেননি, মোবাইল ক্যামেরাও নয়। তার কারণ এইটা হচ্ছে 2000 সাল থেকে একটানা বিমান বসুর আস্তানা। এখানেই তিনি সারাদিন থাকেন, কাজকর্ম করেন, অফিস থেকে আবার এই বাড়ির এই ঘরে অত্যন্ত সাধারণভাবে। আমি বলছি যে অনেকেই যে বলেন না রাজনৈতিক সন্ন্যাসী, বিমান বসুর ক্ষেত্রে সুপ্রযুক্ত শুধু নয়, কিছুতেই উনি ঘরে ঢুকতে দেবেন না, তার কারণ ঘর অগোছালো আছে। কিন্তু এই অগোছালোর মধ্যে একটা মানুষ 2000 সাল থেকে 2026 সাল অবধি আছেন। এর আগের জার্নিটা আপনাদের বলেছিলাম, সেই 1971 সাল থেকে 84 সাল অবধি ওই একটা রান্নাঘরে, এবং তারপর প্রমোদ দাশগুপ্তর প্রয়াণের পর তার মেসে চলে গেলেন বিমান বসু 84 থেকে 2000 সাল। আর 2000 সাল থেকে একটানা এই ছোট্ট জায়গাটা, এই কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, এটাই বিমান বসুর 24/7 তার আস্তানা। আপনাকে অনেকে দলের মধ্যে, এমনকি দলের বাইরেও রাজনৈতিক সন্ন্যাসী বলে, জীবনযাত্রা দেখে হয়তো বলেন। কিন্তু আমি বলছি যে ধরুন, বামফ্রন্ট চেয়ারম্যান বা পার্টির সর্বোচ্চ স্তরে থাকার জন্য আজকাল লোকে বলে যে চাণক্য হওয়ার দরকার হয়, অর্থাৎ সাম দান দণ্ড ভেদ এই সবের, মানে আমি বলছি কোথাও একটু চতুর হওয়ার দরকার হয়, ট্যাক্টফুল হওয়ার দরকার হয়। আপনার চরিত্রের সঙ্গে এইগুলো আবার যায় না। আপনার নিজের কখনো মনে হয়েছে যে আপনি বড় বেশি স্ট্রেট ফরওয়ার্ড পার্টি চালানোর পক্ষে, বা এই ট্যাক্টফুলনেস আপনার আসে না? আমি যেভাবে গড়ে উঠেছি সেভাবেই চলবো। হ্যাঁ আমি কোনোদিন মানুষ ঠকাইনি, হ্যাঁ মানুষকে মিথ্যে কথা বলিনি, এখনো বলি না। পার্টি সম্পর্কে বললে পরেতে তখন তাকে বলি এই কথা নিয়ে আমি আলোচনা করবো না। এই ন্যাচারালি আমি কিন্তু মাঝে মাঝে আপনি খুব রেগে যেতেন, আমার মনে আছে। হ্যাঁ, প্রেস কনফারেন্সে তখন অনিলদা আর আপনার যৌথ প্রেস কনফারেন্স, অনিলদা আপনাকে এক রিপোর্টারকে এমন বকাবকি করছেন, এইরকম হাত, আমরা টেবিলের নিচ থেকে দেখছি এইরকম হাত চেপে ধরেছেন যে থামো থামো থামো। আপনি মাঝে মাঝে কিন্তু খুব রেগেও যেতেন। নির্বাচন নিয়ে এখন আলোচনা করিনি। নির্বাচন নিয়ে আলোচনা যখন করব তখন বলবো। এখন সাংবাদিক বন্ধুরা যা খুশি লিখতে পারে, তাদের লেখার তো খোরাক চাই। তারা যা খুশি লিখতে পারে, মনের মাধুরী মিশিয়ে যা কিছু গল্প করতে পারে করুক। আপনি যা খুশি লিখুন, আপনার কথাবার্তার ঢংটা হচ্ছে আলপিন নিয়ে ঘোরা না। সেটা তো রেগে যেতাম। সেটা তখন আমি মেডিকেশনে ছিলাম না। হ্যাঁ, আমার হাই প্রেশার, আচ্ছা, এবং মানে হাইপারটেনসিভ ছিল। হ্যাঁ, সেটা ডিটেকশন হওয়ার পর মেডিকেশনে ঠিক হয়ে গেছে। আচ্ছা, কিন্তু যতদিন পর্যন্ত ডিটেকশন হয়নি তখন ওই রকম হয়তো কিছু, কিন্তু কোনো কিছু কাউকে গালমন্দ করে। ওই অমিতাভ লালা বাংলা ছেড়ে পালা, ওটা কি আপনার মেডিটেশন শুরু হওয়ার আগের পর্ব? না না, ওটা কি রাগের মাথায় বলেছিলেন না ভেবে চিন্তে? রাগের মাথায় নয়। আচ্ছা, ওটা হচ্ছে আমি একটা মিছিলে আছি। হ্যাঁ একদম। এই মিছিলে
চলার সময় এখন আমি কথা বলা বন্ধ করে দিয়েছি, হ্যাঁ। বলে পরে বলবো হ্যাঁ। যখন যাব মিছিল শেষ হবে। একদম। মিছিলে আছি, মিছিল থেকে এসে ধরছে হ্যাঁ। ডগাগুলো, যতটুকু কথা যতটুকু বলতেন ডগাগুলো ধরছে। তখন আমি বলছি যে কালকে যুব ফেডারেশনের মিছিল আছে, হ্যাঁ। সেই মিছিল থেকে যদি তারা স্লোগান দেয় যে অমিতাভ লালা বাংলা ছেড়ে পালা, হ্যাঁ। যুব ফেডারেশনের মিছিল আছে সেখানে তারা যদি দেয়, আমি দেইনি কিন্তু, এটাই তো আমার মামলারও বিষয় ছিল, সুপ্রিম কোর্টে এটাই তোলা হয়েছিল। আমি বলেছি যদি যুব ফেডারেশনের দেয়, আমার কেস তো সোমনাথ দা লড়েছিলেন, হ্যাঁ। তো এটা এস্টাবলিশড হয়েছিল। আমি বলিনি, আমি বলছি কালকে যদি যুব ফেডারেশনের মিছিল থেকে স্লোগান দেয়, কারণ এখন বিমানদা মনে হয় যে ওইভাবে না বললেই হতো, এত বিতর্ক, না, এত ঘটনাটা হ্যাঁ। আমার কাছে খুব দুর্ভাগ্যজনক মনে হয়েছিল। আচ্ছা, কেন? হ্যাঁ। তার আগের দিন আদিবাসীরা মিছিল করেছে, আদিবাসীদের কতগুলো ট্র্যাডিশনাল আর্মস আছে, তারা সব নিয়ে ঘুরতে পারে, আইনেই আছে। মানে ওরা বলে লোদলা, এই যেরকম কুরুলের মতো একটা থাকে, সেটা কাঁধে নিয়ে চলতে পারে, তীর ধনুক নিয়ে চলতে পারে। তা এখন ওরা কেন কলকাতায় আসবে? ওনার বক্তব্যটা তো ছিল ওরা কেন কলকাতায় এইভাবে আসবে, উনি জ্যামে আটকে গেছিলেন। তা কলকাতাটা কি আদিবাসীদের জন্য নয়? ক্যালকাটা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, তাতে আপনি রেগে গেছিলেন, ক্যাপিটাল অফ ইন্ডিয়া। কিন্তু মানে এই নিয়ে যা বিতর্ক আমি দেখছি যে কোনো ইন্টারনেটে এখনও বিমান বসু টাইপ করলে প্রথম যেটা আসে সেটা হচ্ছে দীর্ঘ পাতার পর পাতা, সমস্ত এমনকি সর্বভারতীয় দৈনিকেও, টেলিগ্রাফ সহ সব জায়গায় কাভারেজ হচ্ছে এইরকম, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস আপনার প্রতি মুহূর্তের আপডেট। এবং এমনকি আমি দেখছিলাম যে বহু বিশিষ্ট মানুষ, অমিত চৌধুরী লেখক, সুকান্ত চৌধুরী অধ্যাপক, জয় গোস্বামী, নবনীতা দেবসেন, ডাক্তার কুণাল সরকার, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, এরা সবাই আপনার শাস্তি দাবি করছেন এবং বলছেন আপনি আদালত অবমাননা করেছেন। মানে আমি এই জন্য বলছি বিমানদা যে এটা নিয়ে কিন্তু একটা প্রবল ঝড়ঝাপটা হয়েছিল, এমনকি কোনো একটি কোর্টের আপনার শাস্তি বিধানও করেছিল। তো এইটা পরবর্তী সময় মনে হয়েছিল যে করেছিল, এখানে করেছিল, তারপর আপনি একদম সুপ্রিম কোর্টে চলে যাই, মনে আছে। কিন্তু আমি ভিকটিম হয়ে গেছি। অনেক সময় কার্যকারণ সম্পর্কে কেউ ভিকটিম হয়ে যায়, আমি ভিকটিম হয়ে গেছি। আই কুড নট স্টাবলিশ দ্যাট মিস্টার লালা, অমিতাভ লালা, উনি তো সিউড়ির লোক, বীরভূমের লোক। সিউড়িতে সার্কিট হাউসের পাশেই রাস্তার উপরেতে কোনাকুনি জায়গাতে ওনার বাড়িটা। আচ্ছা। তা আমি তো ওখানে বিক্ষোভ দেখানোর কথা বলতে পারতাম, আমি তো ওনার বাড়ি চিনি। আপনি বলছেন ব্যক্তিগতভাবে আমি জাজকে আক্রমণ করিনি? না, করিনি, মোটেই না। আমি বলতে পারতাম যে ওখানে বিক্ষোভ দেখাও, ওখানে বিক্ষোভ দেখানো খুব কঠিন কিছু ব্যাপার না। সামনেই একটা রাস্তার উপরে বাজার বসে, তো ওনার বাড়ির জায়গাটা ছেড়ে দিয়ে আর কি। তা উনি কোন প্রেক্ষিতে উনি বললেন সেই বিষয়টা আসলো না। আদিবাসীদের জমায়েতে ওনার পথে আটকে গিয়েছিলেন, জ্যামে পড়ে গিয়েছিলেন, সেই জন্য ওরা কেন আসবে সেটা বেরিয়েছে কাগজে। হ্যাঁ, কিন্তু আপনার বামফ্রন্টেরও সবাইকে আপনি পাশে পাননি। আমি যেহেতু খুব নিবিড় অনুশীলন করেছি আপনার প্রত্যেকটা ঘটনা নিয়ে, সিপিআইয়ের মঞ্জু কুমার মজুমদার, তারপরে ফরওয়ার্ড ব্লকের বহু নেতাও বলেছিলেন যে বিমানদা এটা না বললেই পারতেন। বামফ্রন্টেও এটা নিয়ে কিন্তু একটা সমালোচনা ছিল। কিন্তু যেটা আমি কোন প্রেক্ষিতে বলেছি এটা মিস হয়ে গেল। মিসিং লিঙ্ক হচ্ছে এটা যে আদিবাসীদের জমায়েতকে ঘিরে উনি বলেছেন আদিবাসীরা কি মানুষ না? সিন্স দে আর ট্রাইবাল, দে আর নট হিউম্যান বিং, দে কান্ট কাম টু সিটি কলকাতা to place the demand or shout slogan. Obviously they have got the legitimate right, as we do that.